সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিডি কেম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী আছো, তোমরা জানো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আমরা পরিনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো আর আগে আমরা একবার অ্যাসাইনমেন্টটা দেখে নেই। অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায়, পরিনীতি ও সুশাসন পরিস্থিতি। অ্যাসাইনমেন্ট: নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করে তাই পরিনীতি। এম হোয়াইটের সংজ্ঞার আলোকে পরিনীতি ও সুশাসনের বিষয়বস্তু, পরিধি, ক্রমবিকাশ ইত্যাদি সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। তো দেখো, এখানে শিক্ষণফল বা বিষয়বস্তু তোমরা একটু পড়ে নেবে। এরপর এখানে নির্দেশনা আছে, পড়বা। এখানে একটু দেখো কি বলছে। কতে বলছে পরিনীতি ও সুশাসনের ধারণা, তারপর বলছে পরিনীতি ও সুশাসনের পরিধি, সুশাসনের বৈশিষ্ট্য, পরিনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। এরপরে বলছে উপস্থাপন কৌশল। এটা কিছু না, জাস্ট এই চারটার মূল বিষয়, এই চারটার আলোকে আমাদের লিখতে হবে। তো বন্ধুরা, এই কোশ্চেনের আলোকে আমি একটি চমৎকার উত্তরপত্র তোমাদের তৈরি করে রেখেছি। তাহলে চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। পরিনীতির ধারণা নিয়ে প্রথমে আমরা সাজাইছি পরিনীতি ধারণা। তো এ দেখো, পরিনীতি হলো সামাজিক ও নাগরিক বিষয়ক জ্ঞান। পরিনীতি হলো সামাজিক ও নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিস। সিভিস শব্দটি ল্যাটিন শব্দ সিভিচ এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে সিভিস বা পরিনীতি হল নগর রাষ্ট্রের বসবাসরত নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। তবে প্রাচীনকালে ভারতবর্ষে এবং গ্রিসে সিভিস বা পরিনীতি বলতে নাগরিকদের অধিকার ও কর্তব্যকে বোঝানো হতো। বর্তমানে পরিনীতিকে কেবল শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা বর্তমানে আধুনিক রাষ্ট্রগুলো গ্রিসের নগররাষ্ট্র এর মতো নয়, বরং এগুলো এখন জাতিরাষ্ট্র হিসেবে পরিগণিত। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলোর অপেক্ষায় বর্তমান আধুনিক জাতি রাষ্ট্রগুলো আয়তনে বড় এবং জনসংখ্যা বেশি। এসব জাতি রাষ্ট্রে নাগরিকদের জীবন এবং কার্যাবলী জটিল ও বহুমুখী। তো দেখো, আধুনিক জাতি রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের জ্ঞান দান করে তাকেই পরিনীতি বলে। তারপর দেখো, আমরা সংজ্ঞা দিয়েছি। পরিনীতি বিষয়ে এম হোয়াইট বলেন, পরিনীতি হলো জ্ঞানের সেই শাখা যা একজন নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় মানব সত্তার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। যেমন ধরো, সিভিস ইজ দ্য ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইচ ডিল উইথ এভরিথিং রিলেটিং টু এ সিটিজেন, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লোকাল, ন্যাশনাল অ্যান্ড হিউম্যান। দেখো, এরপর যে রাখছি, সুতরাং পরিনীতি হলো সেই শাস্ত্র বা নাগরিকের কার্যক্রম, অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত ও বর্তমান ভবিষ্যৎ সম্পর্কিত দিক এবং নাগরিকের সংগঠনসমূহ, রাষ্ট্র, বিশ্ব মানবতা সংক্রান্ত সকল বিষয়ে সমস্যার সমাধান সম্পর্কে বিশদ আলোচনা করে। তো দেখো, এরপরে আমি যেটা সাজেছি সেটা সুশাসনের ধারণা। আমাদের কোশ্চেনে বলা আছে, সুশাসন প্রত্যেকটি পরিনীতি সাম্প্রতিক সংযোজন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। সুশাসনকে স্পষ্টভাবে বোঝা হলে শাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। গভর্নেন্স হলো একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে। সাধারণত গভর্নেন্স বা শাসন এমন একটি পদ্ধতিকে বোঝায় যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ হয়ে থাকে। এরপর দেখো, বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হলো সুশাসন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। 1989 সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। 2000 সালে বিশ্বব্যাংক সুশাসনের 4টি স্তম্ভ ঘোষণা করে। এই 4টি স্তম্ভ হলো, দেখো স্তম্ভগুলো হচ্ছে: 1, দায়িত্বশীলতা; 2, স্বচ্ছতা; 3, আইনি কাঠামো; ও 4, অংশগ্রহণ। এই ছিল আমাদের স্তম্ভগুলো। তো দেখো, এরপরে ম্যাক করণী এ প্রসঙ্গে বলেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজ, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। মার্টিন মিনুগ সুশাসন সম্পর্কে বলেন, ব্যাপক অর্থে সুশাসন হচ্ছে কতগুলো উদ্যোগের সমষ্টি
এবং একটি সংস্কার কৌশল যা সরকারকে অধিকতর গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিতামূলক করতে সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর করে তোলে। পরিশেষে বলা যায় যে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জনগণের কল্যাণ শাসন কার্য পরিচালনায় হচ্ছে সুশাসন। সুশাসন সেই শাসন ব্যবস্থা যেখানে জনগণের তথা রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধিত হয়। এরপর দেখো আমি যেটা সাজাইছি পরিণতি ও সুশাসনের পরিধি সম্পর্কে আমাদের কোশ্চেনে স্পষ্ট বলা আছে। পরিণতি ও সুশাসনের পরিধি ব্যাপক। পরিণতি ও সুশাসনের পরিধি সম্পর্কে নিচে আমরা এখন আলোচনা করব। তো দেখো প্রথমে আমি 1 নাম্বার দিচ্ছি নাগরিকতা বিষয়ক। পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পরিণতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। পরিণতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা, সুনাগরিকতা, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকতার অর্থ, প্রকৃতি, নাগরিকের গুণাবলী প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। এরপর 2 নম্বর মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। মানব সভ্যতার ইতিহাসে পরিবার হলো আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। কালের বিবর্তন ধারা পরিবারের সম্প্রসারণ হচ্ছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র অনন্য বহুবিধ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। পরিণতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান পরিণতি ও সুশাসনের অন্তর্ভুক্ত। 3 রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পরিণতি ও সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মতবাদ, রাষ্ট্রের উপাদান, সংবিধান, সংবিধানের শ্রেণীবিভাগ, সংবিধানের বৈশিষ্ট্য, সরকার, সরকারের শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ, জনমত, জনগণের বাহন, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন প্রভৃতি পরিণতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। এরপর দেখো আমি যেটা 4 নাম্বার সাজিয়েছি রাজনৈতিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন রাজনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। আইন, আইনের উৎস, প্রকৃতি, আইন ও নৈতিকতা, স্বাধীনতা, স্বাধীনতার প্রকৃতি, স্বাধীনতার রক্ষা কবচ, সাম্য, স্বাধীনতা, সাম্যের প্রকারভেদ প্রভৃতি সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। এরপরে 5 নম্বর রাজনৈতিক ঘটনাবলী। পরিণতি ও সুশাসন রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে, যেমন বাংলাদেশের পরিণতি ও সুশাসন, পলাশী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, 1940 সালে লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1966 সালে 6 দফা, 1969 সালে গণঅভ্যুত্থান, 1970 সালে নির্বাচন, 1971 সালে মুক্তিযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ইত্যাদি রাজনৈতিক পর্যায় সম্পর্কে আলোচনা করে। 6 সুশাসন সম্পর্কে আলোচনা। পরিণতি ও সুশাসন রাষ্ট্রের সুশাসন বহুমাত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করে। সুশাসনের উপাদান, সুশাসনের সমস্যা, সুশাসনের সমস্যার সমাধান, সুশাসনের সমস্যার সমাধানে সরকার ও জনগণের ভূমিকা সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। এরপর দেখো 7 নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্য বর্তমান স্বরূপ সম্পর্কে আলোচনা করে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক জীবনে আদর্শ স্বরূপে ইঙ্গিত প্রদান করে। নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত স্থানীয় সংস্থায় যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি গঠন ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। নাগরিকের জাতীয় বিষয় যেমন স্বাধীনতা আন্দোলনের পটভূমি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতীয় নেতার অবদান, দেশ রক্ষা, নাগরিকের ভূমিকা, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে আলোচনা করে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সংগঠন এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কেও পরিণতি সুশাসন আলোচনা করে। এরপর দেখো 9 নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। পরিণতি ও সুশাসন আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়বলী নিয়ে আলোচনা করে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানও পাওয়া যায় এর মাধ্যমে, যেমন ইপটিজিং, দুর্নীতি, ইলেকট্রনিক গভর্নেন্স দ্বারা দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলো আলোচনা পরিণতি ও সুশাসনের পরিধিকে সমৃদ্ধি করেছে। এরপর দেখো সুশাসন ও ই গভর্নেন্স। পরিণতি ও সুশাসন বর্তমান সময়ে সুশাসন ও ই গভর্নেন্স নিয়ে আলোচনা করে। সরকার কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি নিয়ন্ত্রণ, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারে সে বিষয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে। পরিশেষে বলা যায় যে পরিণতি ও সুশাসন পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, পরিণতি ও সুশাসনের পরিধিও ততদূর পর্যন্ত বিস্তৃত। এরপরে আমি যেটা রাখছি সুশাসনের বৈশিষ্ট্য, কোশ্চেনে বলা আছে। এবার আমরা সুশাসনের বৈশিষ্ট্যের উত্তরগুলা করব।
সুশাসনের মৌলিক ও প্রাথমিক চরিত্র হচ্ছে সুশাসনের আওতায় সকল কাজ হবে অপব্যবহার ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়পালন ভিত্তিক ও আইনের শাসনের প্রতি শর্তহীনভাবে অনুগত। সুশাসনের এই চরিত্র বা বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করলে তা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবে। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। ক, অংশগ্রহণ। নারী পুরুষ নির্বিশেষে শাসনের কাজে সকলের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ হচ্ছে সুশাসনের অন্যতম ভিত্তি। রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যার অধিক হওয়ার কারণে বর্তমানকালে প্রত্যক্ষভাবে সকলের শাসন কার্য অংশগ্রহণ করতে পারে না, যে কারণে পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে বৈধ প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণের অর্থ হচ্ছে বৈধ কার্যকরী যে কোনো সংগঠন গড়ে তোলার স্বাধীনতা এবং এসব সংগঠনের মাধ্যমে মতামত প্রকাশের অবারিত সুযোগ। শুধু তাই নয়, রাষ্ট্রের সুশীল সমাজকেও নিরপেক্ষ কল্যাণকর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সুসংগঠিত থাকতে হবে। এরপর দেখো খ, আইনের শাসন। সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আইনের শাসন। সুশাসনের জন্য এমন একটি আইন কাঠামো উপস্থিতি প্রয়োজন যা আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম। নিরপেক্ষভাবে আইন প্রয়োগের বিশেষভাবে প্রয়োজন মানবাধিকার সংরক্ষণ, বিশেষ করে চরম দারিদ্র জনগোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। আবার এসব কিছুর জন্য প্রয়োজন স্বাধীন বিচার বিভাগ এবং নিরপেক্ষ দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা। গ, স্বচ্ছতা। সাধারণভাবে স্বচ্ছতা বলতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ তা বাস্তবায়নে আইনসম্মত পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয়, স্বচ্ছতা দ্বারা একটি বোঝানো হয় যে আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত তা বাস্তবায়নের মাধ্যমে যা প্রভাবিত করবে তাদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য প্রবাহবাদ করা এবং তথ্য জানার অধিকার উন্মুক্ত করা। একথায় অর্থ হচ্ছে তথ্য প্রবাহ যেমন সকল স্তর জনগণের কাছে সহজবোধ্য হয় এবং বিভিন্ন মাধ্যমে সরকারের কাছে পৌঁছায়। এরপর দেখো গতি রাখছি সংবেদনশীলতা। সংবেদনশীলতা হচ্ছে শাসনযন্ত্রের এমন একটি দক্ষতা, যোগ্যতা, সামর্থ্য যার মাধ্যমে জনসাধারণের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য সকল বৈধ প্রয়োজন ও দাবি দেওয়া যথাসময়ে পূর্ণ করা সম্ভব। অর্থাৎ সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে যথাসময়ে সদানে প্রস্তুত থাকাটাই সংবেদনশীল। তো বন্ধুরা, আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট একটু বড় করেছি, তোমরা এখান থেকে সুন্দর করে গুছা একটু ছোট করে লিখবা। কোনো অ্যাসাইনমেন্টই হুবহু তোমরা লিখবা না, আমাদের এই অ্যাসাইনমেন্টটা দেখবা, ফলো করবা, তারপর নিজের মতো করে লিখবা। এরপর দেখো রাখছি মতে বলছে ঐক্যমত। যে কোনো রাষ্ট্রই নানা মত ও স্বার্থের উপস্থিতি বিদ্যমান। এইসব মত ও স্বার্থের মাঝে সমন্বয় সাধন করে সামাজিক ঐক্য ধরে রাখা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুশাসনের ক্ষেত্রে এরূপ সমন্বয় সাধন কাজ এমনভাবে সম্পন্ন করা হয় যাতে সামগ্রিকভাবে সমাজের সকল অংশ লাভবান হয় এবং এভাবে মত ও স্বার্থের সমন্বয় সাধনের মাধ্যমে সামাজিক ঐক্য বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক একরূপকতা সহায়ক ভূমিকা পালন করে। এরপরে জবাবদিহিতা। সুশাসনের জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এক্ষেত্রে কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠানসমূহই নয়, বরং ব্যক্তিখাত ও সুশীল সমাজের সংগঠনসমূহ তাদের অংশীদারদের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ থাকবেন এবং জবাবদিহিতা করবে। এরূপ দায়বদ্ধতা এবং জবাবদিহিতা স্বচ্ছ আইনের শাসন ছাড়া সম্ভব নয়। এছাড়াও সুশাসনের জন্য ন্যায়পরায়ণতা, কার্যকারিতা ও দক্ষতার শর্ত পূরণ একান্ত আবশ্যক। উপরে আলোচিত বৈশিষ্ট্যসমূহের আলোকে বোঝা যায় যে সম্পূর্ণরূপে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ কাজ নয়। খুব কম রাষ্ট্রই সুশাসনের সম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। তবু এ কথা স্বীকার করা যাবে না যে টেকসই উন্নয়নের জন্য সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো অর্জন করা কোনো বিকল্প নেই। এরপরে দেখো সুশাসন, পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ। এটা আমার সর্বশেষ যে প্রশ্নটা, এই প্রশ্নের আলোকে আমি উত্তর করেছি। মানুষ সামাজিক জীব, সমাজ ও ভালোবাসা প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। সুদূর অতীত সমাজবদ্ধ মানুষকে জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম নীতি রীতি প্রচলিত ছিল। প্রাচীন গ্রিস নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিক জীবনে নিয়ন্ত্রিত করতে কতগুলো বিধিবিধান বা নিয়ম কারণ অবশ্যই প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতেন শুধু তাদেরকে বলা হতো নাগরিক। আর নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হতো পৌরনীতি। সমসাময়িক ভারতবর্ষের নগর কেন্দ্রকে বলা হয় পুরী এবং অধিবাসীদের বলা হতো পুরবাসী। তাদের জীবনকে বলা হতো পুরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পৌরনীতি। প্রাচীন ভারতের কুটিল্য সুশাসন এবং এর উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি। সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন ও দায়িত্বশীলতা প্রশাসন সিদ্ধান্তের ভিত্তি হিসেবে ন্যায় বিচার ও যৌক্তিকতা এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এ থেকে বোঝা যায় যে প্রাচীন ভারতবর্ষ সুশাসন এবং প্রয়োজনীয়তা অনেক উপলব্ধি করেছিলেন এবং তার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট করেছিলেন।
আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ। এই জন্য আধুনিক অধিকাংশ রাষ্ট্রকে জনকল্যাণকর রাষ্ট্র বলা হয়। বর্তমান রাষ্ট্রের লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন একদিনে প্রতিষ্ঠিত হতে পারে না, সুশাসনের ধারণা একদিনে গড়ে ওঠেনি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ, নীতি বিচার বিভাগের স্বাধীনতা, প্রসঙ্গ দাবি ও প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রসঙ্গজন অংশগ্রহণের দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, মৌলিক অধিকার ও মানবাধিকার দাবি আজ প্রতিধ্বনিত হচ্ছে। এর ফলে সুশাসন বিষয়টি আজ পরিণতিতে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। আমাদের দেশে পরিণতি নামকরণ করা হয়েছে পরিণতি ও সুশাসন। তো বন্ধুরা, এই ছিল আমার প্রশ্নের উত্তর। আমি যথাসম্ভব সঠিক এবং মানসম্মত একটা উত্তর তোমাদের করে দিয়েছি। আমি আশা করি আমার উত্তরটি যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা, ভালো থাকবা সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে।